বড় আপা মারা যাওয়ার পর দুলাভাইয়ের কুনজর পড়লো আমার উপর। তিনি অকারণে আমাদের বাড়িতে যাতায়াত করতে লাগলেন। আগে যেখানে মাসে একবার আসা কঠিন ছিল, এখন সেখানে সপ্তাহে 3-4 দিনে কোনো না কোনো কাজের উছিলায় তার অনগচর লেগেই থাকে। শুধু আসা নয়, আসার সময় আমার জন্য হাত ভর্তি করে অনেক কিছু কিনে নিয়ে আসেন। কখনো পছন্দের বই, কখনো দামি শাড়ি, আবার কখনো আমার প্রিয় চকলেট। আমার সাথে এক অদ্ভুত সাক্ষাৎ করার চেষ্টা করতে লাগলেন তিনি। যখনই কথা বলতেন তার চোখ দুটো কেমন যেন এক অদ্ভুত কমলায় চকচক করে উঠত, যা আমাকে ভীষণ অস্তিত্বে ফেলে দিত। আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও তিনি ছায়ার মতো লেগে থাকতেন। আমার কোনো ভাই নেই, আর দুলাভাই ঠিক এই সুযোগটাই কাজে লাগালেন। আমার ভাই না থাকায় আব্বা আম্মাও ভেতরে ভেতরে শূন্যতা অনুভব করতেন, যা দুলাভাই খুব ভালো করে ধরে ফেলেছিলেন। একদিন বিকেলবেলা দুলাভাই যখন বরাবরের মতোই উঠোনে এসে বসলেন, তখন আব্বা তামাকের হুঁকোটা পাশে রেখে একটু গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, জামাই বাবাজি, তুমি নিজের কাজকর্ম থুইয়া ডেইলি ডেইলি আমাগো বাড়িতে আইসা পইরা থাহো কেন কই দেহি? নিজের নিজের ব্যবসা বাণিজ্য ফাইলায় এখানে পইরা থাকলে চাকরি কেমনে? আব্বা ওভাবে জিজ্ঞেস করতে দুলাভাইয়ের মুখটা মুহূর্তের মধ্যে অন্ধকার হয়ে গেল। তিনি দুঃখী মুখ করে বললেন, আব্বাজান, আপনি এ কেমন কথা বলছেন? কনকলতা যেমন আমার স্ত্রী ছিল, তেমনই তো আপনাদেরও জানেন টুকরো মেয়ে ছিল। তাকে হারিয়ে আমার কলিজাটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে সত্য, কিন্তু আপনাদের যে বুকটা খালি হয়ে গেছে সে কষ্ট তো আমার থেকেও হাজার গুণ বেশি। এই বুড়ো বয়সে আপনাদের এই শোক সবাই ক্ষমতা আছে বলুন? তিনি একটু থামলেন। আব্বা আমার দিকে তাকিয়ে আবারও ইমোশনাল করে বললেন, আজ যদি আপনার একটা বড় ছেলে থাকতো আব্বা, সে কি এই খারাপ অসময়ে আপনাদের এভাবে একা ফেলে চলে যেত? সে কি আপনাদের পাশে থাকতো না? আমাকে আপনারা জামাই ভাবেন কেন? নিজের ছেলেই ভাবুন। কনকলতা নেই তো কি হয়েছে? আমি তো আছি। বড় ছেলে যা করতো আমি ঠিক তাই করতে চাই। আমাকে আপনাদের নিজের ছেলে ভেবেই একটু পাশে থাকার সুযোগটুকু দিবেন না? কথাগুলো বলতে বলতে দুলাভাইয়ের গলা ধরে এলো। তার এমন মায়া কান্না দেখে আব্বা আর আম্মা দুজনে একেবারে গলে জল হয়ে গেলেন। আমার আঁচলের দিকে চোখ মুছতে মুছতে সিক্ত গলায় বলে উঠলেন, আহারে ছাওয়ালরা আমার, কনকলতারে ইহালে আসলে পাগল হইয়া গেছে। আমরা মিছিমিছি ওরে ভুল বুঝতাছিলাম। আব্বাও কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে অপরাধ বোধ নিয়ে দুলাভাইয়ের পিঠে হাত রাখলেন। তারা সরল মনে ভাবলেন, দুলাভাই হয়তো সত্যি আপন মৃত্যুকে ভেবে ভেতরে ভেঙে পড়েছে, আর সেই শোক থেকে আমাদের পাশে এসে দাঁড়াতে চাইছেন। অথচ তাদের পেছনে দাঁড়িয়ে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম দুলাভাইয়ের ছলছল চোখে আড়ালে এক কুৎসিত চতুরতা হাসি চকচক করে উঠেছে। পরের দিন দুপুরের ঘটনা। আম্মা রসুন ঘরে দুপুরে রান্না তোড়জোড় করছে, আর আমি পাশে বসে তরকারি কুটে দিয়ে তাকে সাহায্য করছি। ঠিক এই সময়ে পড়ার কমলা ভাই হতদত হয়ে আমার উঠোনে এসে চিৎকার করে উঠলেন, সরলতা, ও চাচি, সর্বনাশ হইয়া গেছে। চাচা তো পাট খেতে অজ্ঞান হইয়া পইড়া আছে। কালাম ভাইয়ের কথা শুনে আমাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেলেন। হাতে বাটি তরকারি যে যেখানে পারলাম ফেলে রেখে আম্মা আর আমি পাগলের মতো দৌড়ে গেলাম পাট ক্ষেতের দিকে। গিয়ে দেখি আব্বা মাটির ওপর নিথর হয়ে পড়ে আছেন। চৈত্র মাসের কড়া রোদে তার শরীর ঘেমে নেমে একসারা। বুকের ভয়ে দূর দূর করে উঠল। আমি আর আম্মা হাউমাউ করে কাঁদতে কাঁদতে আব্বার চোখে মুখে পাথরের ঠান্ডা পানি ছিটাতে লাগলাম। আম্মা তার আঁচল দিয়ে আব্বাকে বাতাস করতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর আব্বা একটা দীর্ঘশ্বাস ফেলে পিট পিট করে চোখ মেলালেন, কিন্তু তার শরীর এতটাই দুর্বল ছিল যে উঠে বসার ক্ষমতাটুকুও ছিল না। কালাম ভাই আর পাশে জমি কয়েকজন মিলে আব্বাকে ধরাধরি করে দ্রুত আমাদের লোকাল থানার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেন। সেখানকার ডাক্তারবাবু আব্বাকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে যত দ্রুত সম্ভব আব্বাকে শহরে বড় হাসপাতালে নিয়ে যেতে বললেন। আমাদের বাড়ি থেকে শহরের দূরত্ব প্রায় 25 কিলোমিটার।
এত রাতে যাতায়াতের ভালো কোনো ব্যবস্থা না থাকায় সিদ্ধান্ত হলো পরের দিন ভোরে আব্বাকে নিয়ে আম্মা শহরের উদ্দেশ্যে রওনা দেবে। শহরে আমার মেজো খালা থাকে। ঠিক হলো কাল গিয়ে তারা খালার বাসাতে উঠবে এবং পরের দিন সকালে বড় ডাক্তার দেখাবে। আমার খুব ইচ্ছে ছিল আব্বা আমার সাথে শহরে হাসপাতালে যাওয়ার, কিন্তু আমাদের গ্রামীণ সংসারে এক ঝাঁক হাঁস মুরগি, দুটো দুধের গরু আর গোটা চারেক ছাগল রয়েছে। এই অবলা প্রাণীগুলোকে তো এভাবে অক্ষরিক রেখে যাওয়া যায় না। আমি চলে গেলে এদের মুখে দুটো দানা তুলে দেওয়ার বা দেখভাল করার মতো আর দ্বিতীয় কোনো মানুষ এ বাড়িতে নেই। সব দিক বিবেচনা করে আমার আর যাওয়া হলো না। সকাল থেকে একা হাতে ঘরের সব কাজকর্ম করতে গিয়ে একদম হাঁপিয়ে উঠলাম। চৈত্র মাসের ভাবসা গরমে মেঘে নিয়ে নিয়ে শরীর পুরো জবজবে হয়ে গেল। ক্লান্ত শরীর আর আঠালো ভাব দ্রুত করতে আর কাঁধে একটা গামছা ঝুলিয়ে পুকুর পাড়ে চলে গেলাম। গোসল শেষ করে ভেজা কাপড়ে বাড়ি ফিরে এলাম। বারান্দায় দাঁড়িয়ে গামছা দিয়ে চটজলদি মাথাটা মুছে শোবার ঘরে গেলাম শুকনো কাপড় আনতে। ঘরের দরজা ঠেকে ভেতরে ঢুকতে আমার পিঠে চমকে উঠল। দুলাভাই খাটের উপর আয়েশ করে পায়ের উপর পা তুলে বসে আছে। ভেজা কাপড় গায়ের সাথে লেপ্টে গিয়ে আমার মেয়েলি অস্তিত্ব স্পষ্ট জানা দিচ্ছে। ঘরে ঢোকা মাত্রই দুলাভাইয়ের সেই চেনা লেটুপ দৃষ্টি আমার উপর আছড়ে পড়ল। তিনি যেন চোখ দিয়ে আমাকে গিয়ে কি লেখাচ্ছে। এক অদ্ভুত কামনায় নিজের জিভটা দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে নিল। ভয়ে আর চরম অস্তিত্বে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। আমি গামছার হাতে কনুই দিয়ে যথাসম্ভব নিজেকে আড়াল করার চেষ্টা করলাম। ভয়ের তো গোলাম বললাম, দুলাভাই আপনি এই সময় এখানে? তিনি মন খারাপের ভঙ্গিতে বললেন, আব্বা অসুস্থতার খবর শুনে ঘরে বসে থাকতে পারলাম না, ছুটে চলে এলাম। আমি আর একটা কথাও না বাড়িয়ে আলনা থেকে একটা শুকনো কাপড় টান মেরে নিয়ে দ্রুত কলপাড়ার দিকে চলে গেলাম। ভেজা কাপড়গুলো রোদে মেলে দিয়ে যখন আবার ঘরে ফিরে এলাম তখন আমার বুকটা টিপ টিপ করছে। ঘরে ঢুকতে দুলাভাই একটা নিঃশ্বাস ফেলে বলেন, খুব খিদে পেয়েছে, একটু খেতে দিবি? আমি আর বিরক্ত না করে রান্নাঘরে গিয়ে ভাতের হাঁড়ি থেকে নিচু হয়ে তার জন্য প্লেট ভাত বাড়তে লাগলাম। সহসা আমার মনে হলো কেউ যেন আমার দিকে তাকিয়ে রয়েছে। মনের অজান্তে মাথা তুলে যেই না উপরের দিকে তাকালাম, অমনি আমার পুরো শরীর হিম হয়ে গেল। দুলাভাই আমার মুখের দিকে নয়, বরং তীব্র ক্ষুধার্ত চোখে এক দৃষ্টিতে আমার বুকের দিকে তাকিয়ে আছে। আমি ঝটপট নিজের দিকে তাকাতেই লজ্জায় আতঙ্কে আমার মেরুদণ্ড বয়ে একটা হিমস্রোত বয়ে গেল। আমার গায়ের ওড়নাটা একপাশে সরে গিয়ে বুকের দিকের অংশটা সম্পূর্ণ দৃশ্যমান হয়ে পড়েছে। আমি তৎক্ষণাৎ প্লেটটা নামিয়ে রেখে ওড়নাটা টেনে নিজেকে আড়াল করে পেছনে ফিরে দাঁড়ালাম। লজ্জায়, অপমানে আর ভয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসার উপক্রম হলো। আমি দ্রুত সেখান থেকে সরে যাওয়ার জন্য পা বাড়াতে জানাবো, ঠিক তখনই দুলাভাই বাঘের মতো পেছন থেকে এসে আমাকে ঝাপটে ধরলেন। আমি কিছু বুঝে ওঠার আগেই তার শক্ত থাবা দিয়ে আমার বুকে খামচে ধরলেন। আহ দুলাভাই, বুকে ব্যথা পাচ্ছি, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ দুলাভাই, আমি আপনার ছোট বোনের মতো, একটু রহম করুন। আমার ব্যাকুল অনুনয়ার যন্ত্রণা চিৎকারে দুলাভাইয়ের কানে যেন পৌঁছালো না। তিনি আমাকে আরো শক্ত করে নিজের দিকে চেপে ধরলেন। ওনার তপ্ত ভারী শ্বাস এসে পড়তে লাগলো আমার ঘরে গলায়। তিনি একটা দীর্ঘ শ্বাস টেনে পশুর মতো আমার শরীরে ঘ্রাণ নিতে লাগলেন। তার এই বিকৃত কামনায় উষ্ণ স্পর্শে আমার পুরো শরীর ঘেন্নায় আর আতঙ্কে রিরি করে উঠল। দুলাভাই তার কুৎসিত মুখটা আমার কানে কাছে আনলেন। অশালীন ভঙ্গিতে ফিসফিস করে বলে উঠলেন, তোকে ছাড়ার জন্য তো ধরিনি পাখি, তুই কি ভেবেছিস আমি এমনি এমনি এ বাড়িতে রোজ রোজ ছুটে আসি? বেকুব লাকড়ি। তোর বড় বোন কনকলা কনকলতাকে যখন প্রথম দেখতে এসেছিলাম আমার চোখ তখন কনকলতার উপর নয়, তোর এই কচি নরম শরীরের উপর আছড়ে পড়েছিল।
সে প্রথম দিন থেকেই তোর উপর আমার লোভ ছিল। বড় বোনকে ভোগ করার পাশাপাশি তোকেও পাওয়ার জন্য আমি ছটফট করেছি। এতদিন পর যখন সেই সুযোগ এসেছে, তখন সেই সুযোগ কি আর হাতছাড়া করার প্রশ্ন ওঠে? ওনার মুখে প্রতিটি শব্দ বিষাক্ত সাপের মতো আমাকে ধ্বংসন করছিল। আমি সমস্ত শক্তি দিয়ে হাত পা ছুড়ে নিজেকে ছাড়ানোর আকুল চেষ্টা করছিলাম, কিন্তু ওনার ওই ওষুধ তুল্য শক্তির সামনে আমার লড়াইটা যেন বড্ড অসহায় হয়ে পড়ছিল। তিনি আমার কোনো আকুতিতে পাত্তা না দিয়ে আরো কুৎসিত ছুঁড়ে বলতে লাগলেন, তোর আব্বা আম্মা তো শহরে গিয়ে বসে আছে। এখন এই ফাঁকা বাড়িতে তোর চিৎকার শোনার মতো কেউ নেই পাখি, শোনা আমার। আর মিছিমিছি মাতাল করিস না, লক্ষ্মী মেয়ের মতো আমাকে একটু সাড়া দে। তোকে আমি রাজনারী করে রাখবো। আর যদি বাড়াবাড়ি করিস তবে এমন অবস্থা করব যে সমাজে মুখ দেখানোর মতো জায়গা পাবি না। যে তোর শরীর খিদে মেটাতে তুই আমাকে ফুসলিয়েছিস, ঘরে ডেকেছিস। তোর অসুস্থ বাপ এই খবর শুনলে আমি অমনি হার্ট অ্যাটাক করে মরে যাব। আব্বার নামটা শুনতে আমার বুকটা ধুপ করে উঠল। দুলাভাইয়ের কথার মধ্যে যে তিল পরিমাণ ভুল নেই তা আমি খুব ভালো করে জানি। আমাদের ভিটেটা গ্রামের একদম একপাশে বেশ নির্জন জায়গার অবস্থিত। আশেপাশে দুই একটা বাড়ি বেশ কিছু দূরে। এই শুনশান দুপুরে পাড়ার মানুষের যাতায়াত নেই বলে চলে। তাই এখানে গলার সব শক্তি ঢোকে চিৎকার করলেও কেউ যেন ছুটে আসবে সেই আশাও বড্ড ক্ষীণ। আমার ভেতরে জমে থাকা ভয়টুকু মুহূর্তের মধ্যে আকার চড়ে বেঁচে থাকার তীব্র জেদ রূপ নিল। দুলাভাই যখন আমায় আরো চেপে ধরে একদম কাছে টেনে নেওয়ার চেষ্টা করছিল, অমনি নিজের সমস্ত শক্তি এক এক করে ওনার হাতে সজোরে কামড় বসিয়ে দিলাম। যন্ত্রণা দুলাভাই আহ করে হাত টিল করতে আমি ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিলাম। এরপর এক মুহূর্তের সময় নষ্ট না করে রান্নাঘর ছেড়ে ভোর দৌড়ে ঢুকলাম শোবার ঘরে। হাঁপাতে হাঁপাতে কাঠের ভারী পাল্লা দুটো টেনে খিলেকতে গেলাম, কিন্তু কপাল খারাপ, আমি দরজা পুরোপুরি লাগানোর আগেই দুলাভাইয়ের গায়ে সমস্ত জোর দিয়ে বাইরে থেকে দরজা ধাক্কা মারলেন। কাঠের দরজা বিকট শব্দ ছিটকে খুলে গেল, আর তিনি হিংসে পশুর মতো ঘরে ঢুকে বললেন, বিশ্রীভাবে হেসে বলেন, অনেক বাড়াবাড়ি হয়েছে পাখি, এবার চুপচাপ শোন আমার কথা। ঘেমে নেওয়া ওঠা কুৎসিত মুখে বিস্তৃত হাসি ফুটিয়ে দুলাভাই আমার আরো ঘনিষ্ঠ হতে এগোতে লাগলেন। আমার তখন পিঠ ঠেলে গেছে ঘরের এক কোণে রাখা পুরনো ভারী কাঠের আলমারিটার গায়ে। আর পালানোর কোনো পথ নেই। ভয়ে আমি চোখ বন্ধ করে নিলাম। ঠিক তখনই আমার হাত অন্ধর মতো গিয়ে পড়লো আলমারির উপর রাখা পিতলের বদনার ওপর। শত বছরের পুরনো নিরেট ও বেশ ওজনদার সে বদনাটা আমি দুহাত শক্ত করে আঁকড়ে ধরলাম। দুলাভাই যখন একদম কাছে এসে আমাকে ঝাপটে ধরতে হাত বাড়ালেন, ঠিক সেই অসাবধানতার সুযোগে আমি সমস্ত শক্তি জড়ো করে পিতলের সে ভারী বদনাটা দিয়ে সজোরে ওনার মাথার পেছনে মারলাম এক আঘাত। আহ! দুলাভাই যন্ত্রণার একটা অফুরন্ত চিৎকার দিয়ে উঠলেন। আতঙ্কিত এই আঘাতে ওনার শক্ত ধরার বাঁধন এক নিমিষেই শিথিল হয়ে গেল। ওনার চোখ দুটো ঘুরে উঠল দুই এক পা। আমি জানতাম একটু সময় দিলেই উনি সামলে উঠবে, আর তারপর আমার পরিণত হবে আরো ভয়ঙ্কর। তাই হাত পা কাঁপা সত্ত্বেও আমি এক মুহূর্তে দেরি করলাম না। আলনা থেকে একটা সুতি ওড়না টেনে নিয়ে মেঝেতে পড়ে থাকা দুলাভাইয়ের হাত করা কুৎসিত মুখের ভেতরে শক্ত করে গুঁজে দিলাম, যাতে ওনার যন্ত্রণা কোনো কোঁকড়ানি বা চিৎকার ঘরে সীমানা ছড়িয়ে বাইরে না পৌঁছায়। ওনার চোখ দুটো তখন যন্ত্রণায় ঠিকরে আসছিল। হাত দুটো দিয়ে আমার ধরে ফেলে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু আমার চোখে তখন আর কোনো দয়া বা ভয়ের লেশমাত্র ছিল না। আত্মরক্ষার তাগিদে আমি সেই ভারী পিতলের বদনা আবার উঁচিয়ে ধরলাম এবং পরপর কয়েকটা ওনার মাথায় আঘাত করে চললাম। কয়েকটা আঘাতের পর ওনার হাত পায়ে ছটফটানি আস্তে আস্তে ঝিমিয়ে আসতে লাগলো। অবশেষে একটা দীর্ঘ অবরুদ্ধ গ্যাঙালির পর দুলাভাইয়ের নিথর দেহটা ঘরের মেঝের ওপর ঢলে পড়ল। তার নিথর দেহটার দিকে তাকিয়ে আমার ভেতরে ভয়
কাঁপুনি দ্বিধা সব এক নিমিষে উবড়ে গেল। স্পন্দন ধীরে হয়ে আসে, সেখানে ভয় করলো এক ভয়ঙ্কর হিমশীতল নীরবতা। আমি মন্থন প্রায় এগিয়ে গেলাম খাটের তলায় রাখা পুরো ছোট ট্যাঙ্কটার দিকে। মাটিতে হাঁটু গেজে বসে ধুয়ে জমা থাকা ট্যাঙ্কটা টেনে বের করে সশব্দে খুলে ফেললাম। ট্রাঙ্কটা খুলতে ঘরের আবাসা আলোয় চোখের সামনে চকচক করে উঠল সারি সারি ধারালো চাপাটি। সেখান থেকে সবচেয়ে বড় চওড়া আর ভারী চাপাটিতে হাত বাড়িয়ে তুলে নিলাম। ওনার ধাতব স্পর্শে যে আমার শিরা উপশিরায় এক উন্মাদ তীব্র পাদক চড়তে লাগলো। পরনের জামাটা দিয়ে পরম যত্নে চাপাটি ধারালো কলাটা মুছে পরিষ্কার করে নিলাম। চোখের সামনে উঁচিয়ে ধরে বন্ধ করে এক অদ্ভুত নেশার চাপাটি সেই ঠান্ডা ধাতক ধরে আলতো করে একটু চুমো খেলাম। ঠোঁটে লেগে রইল ইনপ্যাথের সেই বরফ শীতল স্বাদ। চাপাতিটা শক্ত করে মুঠোয় চেপে ধরে আমি ঘুমে দাঁড়ালাম। ধীরে পায়ে এগিয়ে গিয়ে দুলাভাইয়ের বুকের উপর চেপে বসলাম। ওনার রক্ত ভেজা মুখের উপর ধরলাম চাপাটি চকচকে পাতলা ধারাতা। ঠান্ডা মাথা ওনার গালে এক পাশ থেকে অন্য পাশে ধীরে ধীরে চাপাটি ধারালো অংশ স্নাইড করতে লাগলাম। চাপাটি ধারালো ছোঁয়ায় ওনার সমস্ত শরীরে একটা সূক্ষ্ম শিহরণ খেয়ে গেল। আমি ক্রুশ হেসে তার চুলের মুঠো শক্ত করে চেপে ধরলাম। দাঁতে দাঁত চেপে ক্রুদ্ধ গলায় বললাম, খা কি ছাওয়াল, তুই এত দিন কেবল সরলতায় দেখেছিস, কিন্তু ওর ভেতরে যে রক্তিপিঠ হিংস্রতা আছে সেটা দেখার তোর বাকি ছিল। আজ তোকে আমি সরলতার হিংস্রতা দেখাবো। বুকের ওপর থেকে ওড়নাটা এক টানে ছুঁড়ে ফেলে দিলে দুলাভাইয়ের আধো ভেজা চোখে আবারও সেই চেনা বিস্তৃত কামনায় চাহনি ফুটে উঠল। মৃত্যুর একদম মুখোমুখি দাঁড়িয়ে ওনার সে লেলুপুট চোখ দুটি স্থির হয়ে রইল আমার খোলা বুকের দিকেই। পথনিত না করা ইজ্জত যা না ধুলে তার স্বভাব যায় না বলে। দুলাভাইয়ের অবস্থা যেন ঠিক তেমন। জীবনের শেষ প্রহরে এসেও পশুবিত্র সেই নোংরা লোভ উনি ঝেড়ে ফেলতে পারেননি। ওনার ওই অপলক কুৎসিত চাহনি দেখে আমার পুরো শরীর বিষাক্ত আগুনে জ্বলে উঠল। তীব্র আক্রোশে আমার দাঁতে দাঁত চেপে বসলো। হাত বাড়িয়ে পাশে পড়ে থাকা সেই রক্তমাখা পিতলের বদনাটা কুড়িয়ে নিলাম। এক মুহূর্তের সময় নষ্ট না করে সমস্ত শক্তি এক করে সজোরে আঘাত করে দুলাভাইয়ের অংশকোষ ও মুখের ভেতর ওড়না গোজা থাকায় বিকট সেই যন্ত্রণার তীব্র চিৎকার ঘরের ভেতরে এক রুদ্ধ গোঙালি হয়ে আটকে গেল। যন্ত্রণার চূড়ান্ত সীমানায় পৌঁছে দুলাভাইয়ের পুরো শরীরটা এক ছটফটে গলা কাটা মুরগির মতো শূন্য লাফিয়ে উঠল। ওনার হাত পা খিচিয়ে যেতে লাগলাম। চোখ দুটো যেন এখনই কোটের ঠোলে বাইরে বেরিয়ে আসবে। আমার আক্রোশে দ্বিতীয় আঘাতটি হানাতে যাব, ঠিক তখনই ঘরের নিস্তব্ধ ভেঙে খাটের ওপর থাকা আমার পুরনো বাটন ফোনটা উচ্চ শব্দে বেজে উঠল। ফোনের রিংটোন শুনে আমার হাতটা শূন্য থমকে গেল। বুকটা ধুকপুক করে উঠল। রক্ত ভেজা বাটনটা এক পাশে বসিয়ে রেখে বুকে ফাঁকা করে শ্বাস নিয়ে ফোনের কাছে গেলাম। স্ক্রিনে ভেসে উঠেছে আম্মা নামটি। হাত দুটি সামনে নিয়ে কলটা রিসিভ করে কাঁপতে গলায় বললাম, হ্যাঁ আম্মা, সব ঠিকঠাক আছে তো? আবার ডাক্তার দেখানো হয়েছে? ডাক্তার কি করলেন? আব্বা কি কোনো বড় অসুখ হয়েছে আম্মা? ওপাশ থেকে আম্মা উদ্গিন্ন কণ্ঠে ভেসে এলো, সরলতা, বড় বিপদে পড়ে গিয়েছি মারে। হাসপাতালে আয়সা দেহি ডাক্তারবাবু আজ বহে নাই, ফেরা কইল কাল সকালে আবার আইতে, তাই আজই রাতে আর বাড়িতে ফিরবার সম্ভব হইতাছে না। তোর খালা বাড়িতে থাহন লাগবো, কিন্তু তুই জোয়ান মাইয়া, শুনশান বাড়িতে একলা একলা থাকবি। আমার বুকটা ভয়ে দহন করতেছে রে মা, খুব পেরেশান হইতাছে। তুই এক কাজ কর, ঘরের দরজা তালা দিয়ে সোজা মিলিগর বাড়িতে চইলা যা। মিলি তো তোর সই, একটা রাত সইয়ের বাড়িতে থাক। আম্মা আকুলতার ভয়ে কথা শুনেই আমি ঘরের মেঝের দিকে তাকালাম। সেখানে কাতরাতে থাকা দুলাভাইয়ের নিথর দেহ পশুর মতো মাটির সাথে লেপ্টে আছে। আমি নিজের গলাটা যথাসম্ভব স্বাভাবিক করে রেখে আমাকে আশ্বস্ত করে বললাম, আম্মা আপনি একদম টেনশন করবেন না, আব্বার খেয়াল রাখবেন, আর আমার জন্য এত ভাবতে হবে না। আপনি খুব ভালো করে জানেন
আমাদের এই খা বাড়িতে কেউ আসবে না। ঘরের অপর প্রান্ত থেকে আমার বিচলিত গলায় বলে, তোরে বাড়িতে একা একা থুইয়া আইসা আমার ভুল হয়েছে, চিন্তায় মরে যাইতাছি আমি। আমি আমাকে অভয় দিয়ে বললাম, আমার কিছু হবে না। তবুও বলছি, যদি কোনো সমস্যা দেখি আমি মিলিদের বাড়িতে চলে যাব। আম্মা আশ্বস্ত হয়ে কিনা জানি না, তিনি শুধু ছোট করে বললেন, তুই সাবধানে থাকিস মা। কলটা কেটে যেতে আমি ফোনটা খাটের উপর ছুঁড়ে ফেললাম। দুলাভাইয়ের গোঙালির আওয়াজের বাতাস ভারী হয়ে উঠল। আমাদের এই ভিটে সচরাচর কোনো মানুষ পা পড়ে না বলে আজ বড় বাঁচা বেঁচে গেলাম। অথচ একটা সময় ছিল যখন এই বাড়িতে মানুষ কোলাহলের শেষ ছিল না। উঠোনে ভরা রোদ, বারান্দায় আড্ডার স্বজনদের আনাগোনা মুখরিত থাকো চারপাশ। কিন্তু সময়ের সব বদলে দিয়েছে। এখন দিনের আলোয় ভুল করে দুই একজন লোক এসেও সন্ধ্যা লাগার পর একটা কাকপক্ষীও এ বাড়ির মুখর হয় না। পুরো বাড়িটাকে এক অশুভ নবনীয় এসে গ্রাস করে। এক কারার আমার বড় আপা কলতা, তা থেকে মাস পাশেক আগে ঠিক এই ঘরে আড়াল থেকে সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল বড় আপা। আপার সেই করুণ মৃত্যুর পুরো গ্রাম স্তব্ধ হয়ে দিয়েছিল। আপা চলে যাওয়ার পর থেকে গ্রামবাসীর মধ্যে এক গভীর আতঙ্ক বীজ ঢুকে যায়। ছড়িয়ে পড়ে না অলৌকিক রটনা। অনেকেই নাকি ভীষণ রাতে আপাকে ধবধবে সাদা কাপড়ে বাড়ির আশেপাশে ঘুরে দেখেছে। কখনো আম গাছটার নিচে নিথর হয়ে দাঁড়িয়ে থাকতে, আবার কখনো বন্ধ জানালার পাশে কোন মুখে চেয়ে থাকতেন। গভীর রাতে বাতাস নাকি ভেসে আসে আপার সে চেনা কান্নার সুর। গ্রামের মানুষের কাছে বাড়ি এক অভিশপ্ত ভিটে আশারিত অসন্তুষ্টা অপমৃত্যু। সে আতঙ্ক তো পুরো গ্রাম আমাদের এক ঘরে নিয়ে দিয়েছে। সন্ধে নামার তাই এই বাড়িতে আশেপাশে শ্মশানের মতো নিস্তব্ধ নেমে আসে। লোকের কাছে যা আতঙ্কর কাছে আর অভিশাপে, কাল রাতে সেটাই আমার জন্য সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়াবে। কারণ আজ রাতে এই বন্ধ করে যে হিংস্র প্রতিশোধের খেলা চলেছে তা দেখাবা, তাতে বাধা দেওয়ার মতো কোনো জ্যান্ত মানুষ আশেপাশে নেই। আমার চোখ দুটো আবার ফিরে গেল মেঝেতে পড়ে থাকা দুলাভাই সেই অসহায় থমথমে শরীরটার দিকে। আমার ঠোঁটের করে তখন ফুটে উঠল এক হিংস্র অশুভ হাসি। মনের ভেতর সুপ্ত থাকা এক পুরনো চেনা দানব বহু বছর পর ঘুম ভেঙে জেগে উঠল। একটা সময় ছিল যখন আমার আব্বা ছিলেন গ্রামের এক দুর্ধর্ষণ কসাই, আর আমি ছিলাম তার সবচেয়ে দক্ষ অ্যাসিস্ট্যান্ট। তখন আমার বয়স বড় জোর 10 কিংবা 11 হবে। সেই ছোট্ট বয়সে গোস্তের টুকরো থেকে হাড় আলাদা করার চামড়া ছাড়া, কিংবা এক কোপে নিখুঁতভাবে রক কেটে ফেলে কাজে আমার হাত চালক পাকা কারিগরের মতো। অবলিয়া ধারালো চাপাটি হাতে নিয়ে যখন গোস্তের বড় বড় থোকা কাটতাম, গ্রামের বয়স্ক মানুষরাও থমকে দাঁড়িয়ে যেত। অভিজ্ঞ সাইকোদের চোখ কপালে উঠত। তারা অবাক হয়ে বলতো, মাইয়া মানুষের হাত, অথচ কোপ পড়ে যেন পাকা কষাইয়ের। কিন্তু বছর 3 পর আব্বা হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। ডাক্তারের কড়া বারণে কষায়ের এই রক্তাক্ত পেশা থেকে তাকে একেবারে সরে আসতে হয়। সংসার চালানোর অনর্থ পথ ধরলেন তিনি। কিন্তু ততদিনে খুব দেরি হয়ে গেছে। রক্তাক্তের লাল রং, কাঁচা গোস্তে কাটা সেই অদ্ভুত অনুভূতি আমার আগের আগে নেশার মতো জড়িয়ে গেছে। হঠাৎ করে সেই কলাকুটির বন্ধ হয়ে যাওয়া আমার কেমন যেন আউলে যেতে লাগলো। মনে হতো হয়তো আঙুলগুলো খাঁচা কলা গাছ এনে দিনে পরের দিন বাটি দিয়ে ফলা ফলা করে কাটতাম। কল্পনায় ভাবতাম কোনো শক্ত মাংসের স্তূপ কাটছি। তবে কাঁচা শাকসবজি কেটে কি আর সেই আদিম তৃষ্ণা মেটে? আজ বহু বছর পর মেঝের ওপর পশুর মতো কাতরাতে থাকা দুলাভাইয়ের থলথলে থকথকে গোস্ত আর চর্বি ভরা দেহটার দিকে তাকিয়ে আমার সেই বহুদিনের পুরনো ধামা চাপা পড়ে থাকা তীব্র নেশাটা হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল। মাথার ভেতরে ঝিমঝিম করে বাজতে শুরু করলো এক অদ্ভুত আনন্দের সুর। কাটাকুটি সেই পরম শিল্প প্রদর্শন করার জন্য
এর চেয়েও নিখুঁত মাংসের পিস আর কি হতে পারে? দুলাভাইয়ের সবচেয়ে বড় শত্রু তার নিজের ননদ। সিদ্ধান্ত নিলাম প্রথম তার শত্রু ননদ কেউ সরিয়ে দেব। আমি মন্ত্র পায়ে এগিয়ে গেলাম ওনার কাছে। চোখ দুটো হিংস্র জল করে উঠে বাঁ হাতে ওনার আঙুল কষে শক্ত করে টেনে ধরে ডান হাতে ধারালো চাপাটিটা একটানে ওনার পুরুষত্ব বসিয়ে দিলাম। এক কোপে আগলা হয়ে গেল ওনার সেই কামনার মূল্য উৎস। দুলাভাইয়ের আবদ্ধ বুকটা আর্তনাদে বন্ধ করে বাতাসে যেন থমথম করে উঠল। যন্ত্রণার চরম চূড়ান্ত পৌঁছে দুলাভাইয়ের শরীরটা শূন্য থেকে ধনুকের মতো বেঁকে উঠল। ওনার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসার উপক্রম, কপালে আর গলার মোটা মোটা রগগুলো ছিঁড়ে আসার মতো ফুলে উঠেছে। ওনার এই পেশাচিত্র যন্ত্রণা দেখে আমার বুকের ভেতরে এক অদ্ভুত আদিম সুখানুভূতি ছড়িয়ে পড়ল। আমি হি হি করে উন্মাদের ন্যায় হেসে উঠলাম। চাপাটিটাই একপাশে সরিয়ে রেখে আমি সজোরে চড়ে বসলাম দুলাভাইয়ের ছটফট করতে থাকা বুকের ভেতর। হাঁটু দিয়ে ওনার দুই হাত চেপে ধরলাম। ওনার মুখের দিকে ঝুঁকে দাঁতে দাঁত চেপে বললাম, কিরে মাদার, চোখ বন্ধ করে আসিস কেন? চোখ খোল। এই দেখ আমার খোলা বুক। যে বুকের দিকে নজর দিয়ে এতদিন লালা ঝরেছিস, কিছুক্ষণ আগেও তো খিদে পাওয়ার কুকুরের মতো চেয়েছিলি। চোখ সরাতে পারছিলি না, এখন আর চোখ মেরে দেখতেছিস না কেন? তোর চোখের সামনে আমার খোলা বুক রয়েছে, অথচ তোর অঙ্গ আর খাড়া হচ্ছে না। কি দুর্দশা হলো তোর বলতো? তোকে দেখে আমার করুণা হচ্ছে রে, করুণা। আমার কথাগুলো ওনার কানে বিষাক্ত তীরের মতো বিঁধছে। দুলাভাইয়ের চোখে তখন পানি আর রক্তের মিশ্রণ। ওনার বুকটা হাঁপাতের মতো ওঠানামা করছে, কিন্তু আমার উপর থেকে সরে যাওয়ার শক্তি ওনার শরীরে আর বিন্দুমাত্র অবশিষ্ট নেই। আমি ওনার কানের কাছে মুখটা আরো নামিয়ে এনে ফিসফিস করে বললাম, নোনো, কেটে তো কেবল তোর কামনা খেলা শেষ করলাম। আবার আপনার মৃত্যুর প্রতিশোধ নেওয়া বাকি, নিজেকে নিজের দেওয়া কথা রাখা বাকি। দুলাভাইয়ের গ্যাঙানি ভরা আবদ্ধ মুখটা যন্ত্রণায় বাঁকা হয়ে যাচ্ছিল। চোখের কোণে দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু চোখ তখনও বেঁচে থাকার আপ্রাণ অনুভূতি। মুখের ভেতরে গুজে রাখা ওনাটার জন্য তিনি কোনো মতে শুধু গো গো শব্দ ফুটিয়ে তোলার চেষ্টা করছিল। আমি ওনার কানে আরো কাছে এসে ঝুঁকে আসলাম। ক্রুথ হেসে বললাম, তোর শেষ কথা কি? কি বলতে চাস শুনি, তোকে একটা সুযোগ দিলাম, বল। কথাটা বলে আমি এক ঝটকায় ওনার মুখের ভেতর থেকে ওনাটা টেনে বের করে নিলাম। মুখে বাঁকা আগলা হতে দুলাভাই হাঁ করে নিঃশ্বাস নিলেন। রক্তে ভেজা ঠোঁটে দুটো থরথর করে কাঁপছিল তার। তিনি গলার সমস্ত জোর এক জায়গায় জড়ো করলেন। হাঁপাতে হাঁপাতে বিষাক্ত গলায় বলে উঠলেন, তোর আপা নিজের ইচ্ছে মরেছে। সাড়ে এক নাম্বারে খানকি ছিল, দুশ্চরিত্রা মেয়ে। কার না কার সাথে আকাম কুকাম করে ধরা খাওয়ার ভয়ে নিজের গলা ফাঁস দিয়েছে। এতে আমার কি দোষ? সম্পর্ক কথা শেষ করার আগে আমার ভেতরে রক্ত দাউ দাউ করে জ্বলে উঠল। হারামজাদা বলে গর্ভে ওঠে বাকি কথা বলার আর কোনো সুযোগ না দিয়ে হাতে সেই রক্ত ভেজা অনা আবার সজোরে ওনার মুখের ভেতর ঢুকিয়ে দিলাম। আমার কলিজার টুকরো, আমার নামে এই পশুর মুখে একটা বাজে শব্দ সহ্য করার ক্ষমতা আমার ছিল না। সবাই জানে আমার আপা কলক কনকলতার গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু আমি জানতাম আমার আপা অত্যন্ত শান্ত, ধার্মিক, সহজ সরল একটা মেয়ে ছিল। কোনো পাপ বা আকাম কুকাম তো দূরে কথা, কারোর সাথে উঁচু গলায় কথা পর্যন্ত বলতো না। যে মেয়েটা একটা পিঁপড়েকে আঘাত করতে ভয় পেত, সে কখনো নিজে নিজে প্রাণ কেড়ে নিতে পারে না। আসলে আপা আত্মহত্যা করেনি, তাকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল। আর সেই অমানসিক হত্যাকাণ্ডের মূল কারিগর ছিল আমার চোখের সামনে মেঝে ঝরে হয়ে পড়া থাকা এই নরপিশাচ, আমার দুলাভাই তনু মসুল। অতনু মসুল ছিল আস্ত একটা পশু ধমক। মদ গাঁজা ইয়াবা থেকে শুরু করে হেন কোনো নেশায় নেই যা সে করতো না। নেশার করে তার কামনার পদক সব সীমানা সরিয়ে যেত। তার শারীরিক চাহিদাও ছিল স্বাভাবিক রকমের বেশি। নিত্য নতুন শরীর বিকৃষ্ট খোঁজটাই ছিল তার প্রধান কাজ।
বাড়ির কাজ শেষ করে এমনকি মামি চাচি অবস্থা দুলাভাইয়ের সম্পর্কে সবটা জানার পর আপা হঠাৎ করে আমাদের বাড়িতে চলে আসে। আপার মুখে একপাশে লাল চাঘাতের চিহ্ন দেখা আমার সন্দেহ হয়েছিল। খামচে ধরে চেপে ধরেছিলাম। কি হয়েছে আপা? দুলাভাই তোর গায়ে হাত তুলেছে। আপা আমতা আমতা করিয়ে এড়িয়ে শুধু বলেছিল, না রে সরলা, কিছুই হয়নি, এমনি আলমারির কোনায় লেগে আঘাত পেয়েছি। আপা যে তার ভেতরে তীব্র যন্ত্রণার ভয় আড়াল করছিল তা পুরি বুঝতে পারিনি। এরপর দিনটি ছিল শুক্রবার। আব্বা যে কাকার জমি বর্গা চাষ করতেন, সেই কাকার বড় মেয়ের বিয়ে অনুষ্ঠান ছিল। আমাদের পুরো পরিবারকে দাওয়াত দেওয়া হয়েছিল। সেই দিন দুপুরবেলা আমি আর আব্বা আম্মা সবাই কাকাদের বাড়িতে গেলাম। আপনাদের বারবার সাথে যাওয়ার জোর জোরাজোরি করেছিলাম, কিন্তু সে বিষণ্ণ মুখে মাথা নেড়ে রাজি হলো না। বলো তার নাকি শরীর ভালো লাগছে না, ঘরেই বিশ্রাম নিব। কাকাদের বাড়িতে রান্না বান্নার ভিড়ে আমার মনটা কেমন যেন আনচান করছিল। অজানা এক আশঙ্কা বুকটা ধুকপুক করছে। তার খাওয়া দাওয়া পর্ব শেষ হতে আমি আব্বা আম্মাকে সেখানে রেখে একাই আগে আগে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির উঠোনে পা দিতে হিমশীতল নিস্তব্ধতা আমাকে ঘিরে ধরল। শোবার ঘরের দরজার ভেতর থেকে বন্ধ ছিল। আমি কৌতূহল আর ভিতরিয়ে ঘরের পেছনে কাঠের জানালা ফাঁক দিয়ে ভেতরের দিকে তাকালাম। আর যা দেখলাম তা দেখে আমার মুখে চিৎকার মুখে আটকে গেল। রাগে রাগে রক্তপক্ত ওপর নিষ্পৃত দেহ, আর তার মাথাটা কানে দাঁড়িয়ে আছে নরপশু আর অতনুন মৌসুম। অনুভূতি শরীরে বেয়ে ঘামে ঝরেছে, হাঁপাতে হাঁপাতে তার সেই একটা মোটা দাড়ি ঘরের আড়ালের সাথে বাঁধা। তারপর পরই পিছা সাপার নিথর দেহ গলায় দাড়ি ফাঁস করে দিল। আবার হাঁসফাঁস দুইটা উঁচিয়ে ধরে দাড়ি বুঝিয়ে দিল। সেই দিন আমি নিজের রক্তের সময় কসম খেয়েছিলাম, কোনো আইন নয়, কোনো আদালত নয়, নিজের আমার নিজের হাতে বিস্তৃতি পটল থেকে কয়েকবার ছিলে এলাম। আমার সামনে মেঝে রক্তের অতনু মসুল, মেঝে কাটা অঙ্গটা ভেসে যাচ্ছে। আমি অনুভব কানের কাছে মুখটা নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম, তোর কি মনে আছে অতনু, আপনাকে আপাকে ফাঁসিয়ে বুঝিয়ে পালিয়ে যাওয়ার সময় তুই একবার পেছনে ফিরে তাকাসনি? যদি তাকাসিস তাকে দেখতে পেতিস একজোড়া চোখ তোকে জ্যান্ত গিলে খাওয়ার জন্য জর্জর করছে। তোর পাচারের শেষ অধ্যায় লিখতে সেই দিন নতুন করে এই সরলতা জন্ম হয়েছিল। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে গল্পটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। গল্প সরলতা